নমস্কার, দেখছেন রিপাবলিক বাংলা, আপনাদের সঙ্গে আমি অনির্বাণ। অনির্বাণের অগ্নিবাণে আজ কি নিয়ে কথা বলবো সেটা শুরুতেই জানিয়ে রাখি। এই রাজ্যে একের পর এক প্রার্থী তালিকা ঘোষণা হচ্ছে। তৃণমূল কংগ্রেস ইতিমধ্যেই সম্পূর্ণ প্রার্থী তালিকা ঘোষণা করে ফেলেছে পাহাড়ের 3টি আসন বাদ দিয়ে, আর বিজেপির তরফ থেকে দফায় দফায় প্রার্থী ঘোষণা চলছে। বাম এবং কংগ্রেস আইএসএফ জোটও তাদের মতো করে চালিয়ে যাচ্ছেন প্রার্থী ঘোষণার কাজ। কিন্তু আমাদের প্রশ্ন, কোথাও কি প্রার্থীর খোঁজে রয়েছে রাজ্যের রাজনৈতিক দলগুলো? কেন করছি এই প্রশ্ন? এমন একটি গুরুত্বপূর্ণ নির্বাচন, যে নির্বাচনে সরকার বদল করার স্বপ্ন দেখছে বিজেপি, সেই নির্বাচনের আগে প্রার্থী নিয়ে দলের অন্দরে ক্রমশ বাড়ছে ক্ষোভ। শুধু ক্ষোভ বাড়ছে না, বিজেপির তরফ থেকে যে প্রার্থী তালিকা প্রকাশিত হচ্ছে, সেই প্রার্থী তালিকার ভিতরে থেকে যাচ্ছে এমন কিছু নাম, সেই প্রার্থী তালিকাতে উঠে আসছে এমন কিছু নাম, যার ফলে প্রশ্ন উঠছে, বিজেপিকে আদৌ জয় সম্পর্কে আত্মবিশ্বাসী? বিজেপির কি যথেষ্ট সংখ্যক ভালো মুখ নেই প্রার্থী হিসেবে? যদি তাই না হয়, তাহলে কেন কেন্দ্রের সাংসদ মন্ত্রীদেরকে প্রার্থী করতে হচ্ছে রাজ্যের বিধানসভা নির্বাচনে নিয়ে এসে? প্রার্থী ঘোষণার পর যেভাবে প্রার্থী পদ নিয়ে ক্ষোভ বাড়ছে, তা নিয়েও উঠছে প্রশ্ন। কিছুটা হলেও তৃণমূল শিবিরে সেলিব্রিটি প্রার্থী নিয়ে, বহিরাগত প্রার্থী নিয়ে, অর্থাৎ বিধানসভা ক্ষেত্রের বাইরের প্রার্থী নিয়ে একই ক্ষোভের সম্মুখীন তৃণমূলও। চোখ রাখবো আমাদের বিশেষ প্রতিবেদন। তৃণমূলের প্রার্থী তালিকা নিয়ে এতদিন দলের মধ্যে ক্ষোভের অন্ত ছিল না। এবার অসন্তোষ দেখা দিয়েছে বিজেপির প্রার্থী তালিকা নিয়েও। পুরনো নেতারা প্রশ্ন করছেন, দলে কি প্রার্থীর অভাব পড়েছে যে সাংসদ কেন্দ্রমন্ত্রীদের ফের বিধানসভা ভোটের টিকিট দিতে হচ্ছে? বাবুল সুপ্রিয় আসানসোলের দুবারের সাংসদ, বর্তমানে কেন্দ্র পরিবেশ প্রতিমন্ত্রী। তাকে এবার টালিগঞ্জে নিয়ে এসেছে বিজেপি, লড়িয়ে দিচ্ছে অরূপ বিশ্বাসের বিরুদ্ধে। হুগলির সাংসদ লকেট চট্টোপাধ্যায় চুচুড়া থেকে বিধানসভা ভোটের টিকিট পেয়েছেন, আর এরপরই রাজনীতি থেকে অবসর নেওয়ার কথা ঘোষণা করেছেন স্থানীয় বিজেপি নেতা সুবীর নাগ। তাছাড়া প্রশ্ন উঠেছে সেলেব প্রার্থীদের দিকে ঝোঁক নিয়ে। তৃণমূলের প্রার্থী তালিকায় সায়ন্তিকা, সোহম, সায়নী ঘোষ, কাঞ্চন মল্লিক, লাভলি মৈত্রের মতো রূপলী পর্দা থেকে আসা নামে ভর্তি। প্রথম তালিকায় তারকা না থাকলেও দ্বিতীয় তালিকায় দেখা যাচ্ছে কম যায় না বিজেপিও। অভিনেতা যশ দাশগুপ্তকে তারা টিকিট দিয়েছে হুগলির চণ্ডীতলা থেকে, পায়েল সরকারকে পূর্ব বেহালা থেকে। এই কেন্দ্র থেকে টিকিট না পেয়ে শোভন চট্টোপাধ্যায় বিজেপি ছেড়েছেন, সঙ্গে তার বান্ধবী বৈশাখী। সেলেব নিয়ে দ্বন্দ্ব তৃণমূলে আরও বেশি। লাভলি, সায়ন্তিকাদের প্রার্থী করা নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন দলীয় নেতা কর্মীরা। সেখানে আবার দ্বন্দ্বের অন্যতম কারণ পুরনো সেলেব বনাম নবাগত সেলেব। দুবারের বিধায়ক দেবশ্রী রায় যেমন এবার টিকিট না পেয়ে দল ছেড়েছেন। চিঠি লিখে অভিযোগ করেছেন দল তাকে ব্যবহার করেছে, সম্মান দেয়নি। রিপাবলিক বাংলা। অনির্বাণের অগ্নিবাণে আজ এই নিয়ে একের পর এক প্রশ্নবাণ ছুড়ব বা অগ্নিবাণ ছুড়ব আমার অতিথিদের দিকে, যাদের দিকে এই যে অতিথিদের দিকে অগ্নিবাণ ছুড়ব, তাদের সঙ্গে আপনাদের একে একে পরিচয় করে দিয়ে। আমার সঙ্গে রয়েছেন বিজেপি তরফ থেকে অনিন্দ্য পুলক বন্দ্যোপাধ্যায়, আমার সঙ্গে রয়েছেন অনিকেত চট্টোপাধ্যায়, চলচ্চিত্র পরিচালক, এবং আমার সঙ্গে রয়েছেন বৈশ্বনাথ চট্টোপাধ্যায়, তৃণমূল কংগ্রেসের তরফ থেকে। আমার সঙ্গে কিছুক্ষণের মধ্যে আলোচনায় যোগ দেবেন বিজেপি তরফ থেকে রাখি মিত্র। আমি চারজনের সঙ্গে আলোচনাতে যাব, রাখি মিত্র জয়েন করার পর তার কাছে, কিন্তু তার আগে এই মুহূর্তে অনিন্দ্য পুলকের কাছে আসি। অনিন্দ্য পুলক, বিজেপি মানে একটা রেজিমেন্টেড পার্টি, বিজেপি মানে এমন একটা দল যার ভিতরে অনুশাসন আছে, শৃঙ্খলা আছে। তেমন একটা দলে প্রার্থী ঘোষণার পর থেকে, প্রার্থীপদ ঘোষণা হয়ে যাওয়ার আগে থেকে তো বটেই, পর থেকে, কারণ আগের যে বিক্ষোভ তাকে অতটা গুরুত্ব দিচ্ছি না একটাই কারণে, তার কারণ আগের বিক্ষোভের সঙ্গে প্রার্থীপদ ঘোষণা পর্যন্ত বাস্তবতার সম্পর্ক ছিল না, কিন্তু প্রার্থীপদ ঘোষণার পর গোটা বিষয়টাই বাস্তব, মাটিতে নেমে এসছে। এবং তারপর যে ধরনের বিক্ষোভ হচ্ছে, একটা রেজিমেন্টেড পার্টিতে তেমন বিক্ষোভ একটা রেজিমেন্টেড পার্টিতে আশা করা যায়। আমার অগ্নিবাণ আজকে যে তিনখানি সাজিয়ে রেখেছি আপনাদের সঙ্গে আলোচনার জন্য, সেই তিনটি অগ্নিবাণের প্রথম নজর রাখে। আমার প্রথম অগ্নিবাণ, সাংসদ আর মন্ত্রীরা প্রার্থী হচ্ছেন বিধানসভা নির্বাচনে এসে, বিজেপির কি মুখের অভাব? আমার দ্বিতীয় অগ্নিবাণ, প্রার্থী নিয়ে এত ক্ষোভ, বিজেপিতে আদি বনাম নব্যদ্বন্দ্ব কি এটা, তার ইঙ্গিত। আমার 3 নম্বর অগ্নিবাণ, তৃণমূল কংগ্রেসের জন্য তৃণমূল সেলেব প্রার্থী দিতে কোথাও পিছিয়ে নেই, তৃণমূলের সেলেব প্রার্থীতে ভরসা, সেটাও কি আসলে ওই মুখের অভাবে? এছাড়া ব্রহ্মাস্ত্র রয়েছে, কিন্তু আপাতত 3টি অগ্নিবাণ নিয়ে আলোচনা করি। অনিন্দ্য পুলক, আপনার কাছে আমার প্রথম অগ্নিবাণ নিয়ে প্রশ্ন, সাংসদ মন্ত্রীরা যখন প্রার্থী হচ্ছেন বিধানসভা নির্বাচনে এসে, তার কি
কোথাও একটা আত্মবিশ্বাসের অভাব চোখে পড়ছে না বিজেপির তরফ? অ্যাবসলিউটলি না, কারণ এদের যে অভিজ্ঞতাটা রয়েছে, তবে দেখো তুমি মানে পোস্ট ইন্ডিপেন্ডেন্স বা পোস্ট আমি বলবো উপনিবেশের পর থেকে সেই অর্থে তো লিডার তৈরি হওয়াটা কিন্তু একটা সামাজিক প্রক্রিয়া, এটা কোনোভাবেই অস্বীকার করা যাবে না। সে মার্কসিস্ট বলো আর অ্যান্টি মার্কসিস্ট বলো, রাইট উইং বলো আর লেফট উইং বলো, লিডার কিন্তু তার আইডিওলজি অনুযায়ী তার সয়েল থেকে উঠে আসে একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে। তুমি ওয়ান ফাইন মর্নিং একটা লিডার তৈরি করতে পারো না। সেক্ষেত্রে ধরো এই যে যারা অলরেডি এস্টাবলিশ, যারা এতে রয়েছে আর কি, তুমি যাদের নাম বলছো, এরা বাবুল সুপ্রিয় থেকে শুরু করে বা লকেট থেকে শুরু করে, এদের কিন্তু একটা সরাসরি মাটি এবং সেই মাটির যে মানুষগুলো এদের সাথে সরাসরি ইন্টারঅ্যাক্ট করবার একটা অভিজ্ঞতা এবং এদের জানা, খানিকটা এদের পালসটাকে জানা, এটা কিন্তু আমি দুম করে আমি অস্বীকার করছি না। আজকে যদি আমায় দুম করে সিট দেয়, আমি এদের পালসটা জানি না, মানে আমাকে ওটাকে অ্যাডপ্ট করতে আমাকে টাইম লাগবে। আমাকে যেই প্রক্রিয়াটার কথা বললাম আর কি, সেই প্রক্রিয়া, কারণ একটা সময় ভারতবর্ষের পলিটিক্স ভীষণ এলিট ক্লাস ছিল আর কি। তুমি মনে করে দেখো বিধান রায়, জওহরলাল নেহরু, মানে জ্যোতি বসু। আপনি বলছেন টাইম লাগবে, কিন্তু পায়েল সরকারের টাইম লাগবে না শোভন চট্টোপাধ্যায় সিটে মানিয়ে নিতে বেহালা পূর্বতে গিয়ে? এইটা পায়েল সরকারকে যেটা ঠিক যেই জিনিসটা এরাও করছে, টিএমসিও করছে, না 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 অসুবিধা কিছু নেই, অসুবিধা কিছু নেই। থেকে ডিফেন্ড করতে হলে না অনেক ঝামেলা। না 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 ঝামেলার কিছু নেই, তো বলতেই হবে। ধরো পায়েল সরকার তো একটা নাম, বডি ল্যাঙ্গুয়েজ বলছে যে ও আসলে যা বিশ্বাস করে না সেটাকে ডিফেন্ড করে। যাই হোক, আমি তোমাকে বলছি, কিন্তু আমার প্রক্রিয়াটা অস্বীকার করা যাবে না যে এলিট ক্লাস ছিল ভারতবর্ষের রাজনীতি। হ্যাঁ, বিশেষ করে এই উপনিবেশবাদের পর থেকে, মানে আমরা তো উপনিবেশবাদের একটা লোক তো না, আমাদের মন মানসিকতা সবটাই এখন উপনিবেশের ভেতরে রয়েছে। অনেক জটিল তাত্ত্বিক তর্ক হতে পারে, কিন্তু আমি অ্যাপারেন্টলি এখন ওই জটিলতায় যাবো না। কেন কিভাবে সয়েলের ভেতর থেকে একজন লিডার উঠে আসে, সেই প্রক্রিয়াটা তো অন্তত বিজেপি এখানে ঘাটতি আছে, কারণ বিজেপি এখানে প্রথম। তুমি একটা কংগ্রেস একটা সে বলতে পারবে, কারণ কিছু লিডার থাকলেও কংগ্রেসে থাকতে পারে। তুমি বামপন্থী দল, এদের কিন্তু কিছু বামপন্থী আছে যারা এখন এই ঘাটতি নিয়ে সোনার বাংলা গড়া সম্ভব। কেন সোনার বাংলা গড়া সম্ভব এই ঘাটতি নিয়ে? এটাও তো এই যে সোনার বাংলা গড়া সম্ভব, প্রথমে দেখতে এই শব্দটাই অনেকেই দেখি। এই মুহূর্তে রাখি মিত্র আমাদের সঙ্গে জয়েন করেছেন, রাখি দিয়ে আঙুল তুলছেন। রাখি দিয়ে প্লিজ বলুন, এই ঘাটতি নিয়ে, এই মুখের ঘাটতি নিয়ে সোনার বাংলা গড়া সম্ভব? বাবুল সুপ্রিয় কেন্দ্রীয় মন্ত্রী চলে এলেন টালিগঞ্জে লড়তে, লকেট চট্টোপাধ্যায় সাংসদ হুগলির চলে আসছেন তারই নির্বাচন ক্ষেত্রের মধ্যে একটি বিধানসভা আসনে লড়তে। আমরা জানি রাজনীতিতে অন্যান্য পেশার মতো রাজনীতিতেও প্রমোশন হয়, কাউন্সিলর থেকে এমএলএ, এমএলএ থেকে এমপি, এমপি থেকে কেন্দ্রীয় মন্ত্রী, কিন্তু এটা দেখছি ডিমোশন হচ্ছে প্রত্যেকের। না, একদমই না। যাদের পার্লামেন্টারিয়ান হওয়ার অভ্যেস আছে, যারা এতদিন, বাবুলদার কিন্তু অনেক বছর হয়ে গেছেন উনি মিনিস্টার, হি ইজ ইউজ টু দ্য পার্লামেন্ট, এটা ভুলে যাচ্ছেন। কিন্তু যেটা দাদা একটু আগে বলছিলেন যে লিডার আপনি সাডেনলি অল অফ এ সাডেন ইউ ওয়েক আপ ইন দ্য মর্নিং অ্যান্ড ইউ গেট আ রেডিমেড লিডার, হয় না কিন্তু। আর এটা কিন্তু মাটির টান। ওনারা যে ফেরত এখানে এসে বেঙ্গলে লড়ছেন, এটা কিন্তু মাটির টানে আসছেন, এটা মনে রাখতে হবে। বাংলাকে আমরা যে সোনার বাংলা গড়বো এমনি মুখে বলিনি, কিন্তু আমরা এক্সপিরিয়েন্স পার্লামেন্টেরিয়ানদের আনছি সোনার বাংলা গড়ার জন্য। 2019 সালে যারা ভোট নিয়ে পার্লামেন্টে গেলেন, 2019 আমি আসছি অনিকেত, 2019 যারা ভোট নিয়ে পার্লামেন্টে গেলেন সংসদীয় ক্ষেত্রে প্রতিনিধিত্ব করবেন বলে, 2021 তারা ফিরে আসছেন পুরো টার্ম কমপ্লিট করার আগে, এটাকে আপনি মাটির টান বলবেন? আর যদি সাধারণ মানুষ প্রশ্ন করেন যে আমাদের সাধারণ মানুষের টাকা নষ্ট করলেন কেন? ওনাদের এক্সপেরিয়েন্সটাকে তো আমরা ইউজ করব। হ্যাঁ প্লিজ বৈষ্ণবদা প্লিজ। আমি আসলে টাকা নষ্ট করে দে হ্যাভ গেইনড এক্সপেরিয়েন্স, হোয়াট আর ইউ সেইং? পার্লামেন্টে গিয়ে তো ওনারা গেইন করেছেন বেশ, এক্সপেরিয়েন্স। কিসের এক্সপেরিয়েন্স আমি জানার চেষ্টা করব। বৈষ্ণবদা প্লিজ। হাস্যস্কর পার্টি একটা বিজেপি, এটা সার্কাস পার্টিতে পরিণত হয়েছে। যে লোকটা 2019 সালে পার্লামেন্ট ইলেকশনে লড়লো আসানসোলে, সে নাকি বিধানসভা লড়বে টালিগঞ্জে। যে লোকটা 2019 সালে হুগলিতে এমপি হলো, আবার ওনারা ক্রস সাবমিশন করতে শুরু করে দিলেন। ওনারা যতক্ষণ বলছিলেন আমি বলিনি, কিন্তু শুনতে হবে তো ওনাদের কথা। একটু পেশেন্স রাখুন, একটু ধৈর্য ধরুন। আমি জানি যে আপনাদের ধৈর্য কম। হ্যাঁ, আপনাদের প্রবলেমটা হলো যে আপনারা ধোঁকাবাজি, প্রতারণা, মানুষকে মিথ্যা কথা, মিথ্যাচার এর উপরে ভিত্তি করে রাজনীতি করেন। কোন মতাদর্শ আমি বলছি, শ্যামাপ্রসাদ মুখার্জি তৃণমূল থেকে বিজেপিতে গেছিল, সে আজকে বলেছে যে 1 কোটি টাকা লেগেছে একটা টিকিট পেতে। কোটি টাকা লেগেছে বিজেপির কাছে টিকিট পেতে, কোটি টাকা লেগেছে। আর আমি একটা চিঠি শোভন চট্টোপাধ্যায় চিঠি এখানে পড়ছি, কলকাতা জোনের দায়িত্ব দিয়েছিলেন। তিনি লিখেছেন যে আমি বৈশাখীকে টিকিট দেওয়া হয়নি বলে আমি অপমানিত বোধ করছি, আমি নির্বাচনে দাঁড়াবো না। আমার সেই গানের লাইনটা মনে পড়ছে, তুমি একদিকে শুধু তুমি,
পৃথিবীটা অন্যদিকে, আমি তোমারই দিকটা নিলাম। লজ্জা বলে তো বিজেপির কিছু নেই, বিজেপির লজ্জা নেই। দোকান কাটা পার্টি বিজেপি কোন জনে দায়িত্ব দিল, বিজেপি নাড্ডা ওনাকে গলায় উত্তরীয় পড়ালো, তারপর সে একজন বান্ধবীকে টিকিট দেয়নি বলে পার্টি যাচ্ছে। এরপরে আর কোথায় দাঁড়িয়ে আছে? বিজেপির আর কথা একটা অদ্ভুত অবস্থা, যে দুজনে লড়াই করছেন তাদের দুজনের অবস্থাটা একবার দেখুন। সোনালী গুহ ছায়া সঙ্গিনী, তিনি হচ্ছেন গিয়ে একেবারে ছাতা এবং ইয়ে ঘুরে বেড়ান, টিকিট পাননি, কাঁদতে কাঁদতে গেলেন এদের কাছে, ওনা বললেন হ্যাঁ হ্যাঁ আসুন আসুন বসুন বসুন। আচ্ছা, রবীন্দ্রনাথ ভট্টাচার্য বয়স 89, তিনি টিকিট পাননি, ওনাদের কাছে বললেন হ্যাঁ হ্যাঁ বসুন বসুন। ওনাদের অবস্থা কি? ওনাদের অবস্থা হচ্ছে গিয়ে গতকাল রাজনীতির সঙ্গে কোনো সম্পর্ক নেই, গেলেন, ওনারা টিকিট দিলেন, দাঁড় করিয়ে দিলেন, কোনো ব্যাপার নয়। মানে তার মানে কি, এখানে এদের কাছে লোক, রাজনীতির লোক, কাজ করার লোক, রাজনীতির দর্শন, রাজনীতির সততা, এই লোক হারিয়ে গেছে। দর্শন, সততা, ইডিওলজি, এটা পোস্ট ইডিওলজিক্যাল এরা, পোস্ট ইডিওলজিক্যাল এরা। এই সব আপনি পশ্চিমবঙ্গে আর বলতে পারেন না। আরে 33 বছর কথা বলছেন আপনি, 33 বছর শেষ করে দিয়েছে। 2011 সাল থেকে পেরেকে কফিনে পেরেক পোতা হয়ে গেছে। রাজনীতির দর্শন নেই এখন আর, বলে মতাদর্শনের রাজনীতি বিশেষ করে আমি বলে দিচ্ছি, বিজেপি আছে, বিজেপি এখানে সয়েল তৈরি করছে, বিজেপি এখানে বিজেপি তৈরি করছে। যখন ইউএসএসআর টুকরো টুকরো হয়ে গেল, আমরা আশা করিনি, তখন তো আমরা যৌবনে আমরা তখন পড়াশোনা করছি, আসলে ওখানে মার্কসিস্ট স্টাডিটা লোক হাসাবেন না, লোক হাসাবেন না, অনেক হাসিয়েছে, আপনিও হাসাচ্ছেন। আদর্শ ছাড়া রাজনীতি হয়। কিন্তু এই যে আমি কারণ নির্দিষ্ট করে নাম করছি না, তখন তিনি আহত হবেন, কিন্তু এই যে একের পর এক, আমি সিরিয়ালের অভিনেতা অভিনেত্রী বলে কিন্তু তাদেরকে কোথাও ছোট করছি না, সমাজে তাদের মতো করে তাদের দাম রয়েছে, কিন্তু তাদের একের পর এক নিয়ে এসে টিকিট দেওয়া, যাদের সঙ্গে রাজনীতির কোনো যোগ নেই, এটা কি আপনাদের তরফ থেকে মুখের অভাব? এরকমই দ্বন্দ্বের কথা আমরা বলছি, কিন্তু আসল সমস্যাটা দাঁড়াচ্ছে নবাগত দিনে, আজ এসে কাল নেতা। আমি অনিন্দ্যতার কাছে যাবো। অনিন্দ্যতা, যারা সত্যি সত্যি রাজনৈতিকভাবে সচেতন, আমার কিন্তু লক্ষ্য সেলিব্রিটি নন, মানে আমি এটা তো ভুলে যেতে পারি না যে অনিল চট্টোপাধ্যায়, বিপ্লব চট্টোপাধ্যায়, এরা প্রত্যেকে প্রার্থী হয়েছেন এ রাজ্যে, প্রত্যেকে হয়তো জেতেননি কিন্তু প্রার্থী হয়েছেন, এবং তারা যখন প্রার্থী হয়েছেন তখন কিন্তু কেউ প্রশ্ন তোলেননি কেন রূপলী পর্দার মানুষ রাজনীতির জগতে এম.জি. রামচন্দ্রনকে নিয়ে প্রশ্ন তুলবেন, তামিলনাড়ুর মাটিতে এমন মূর্খ বোধহয় কেউ নেই, ইভেন জয়ললিতাকে নিয়ে, কিন্তু এই রাজ্যে প্রশ্ন উঠছে। তার কারণ এম.জি. রামচন্দ্রন বা জয়ললিতা বা অনিল চট্টোপাধ্যায় বা বিপ্লব চট্টোপাধ্যায় একজন করেই হন, কিন্তু এখন ব্যাপারটা মুড়ি মিছড়ি একদর হয়ে যাচ্ছে না? আমি তোমার কথায় খানিকটা এখানে এগ্রি করি। আসলে বাংলাতে সত্যিই সমস্যা হয়ে গেছে। আইপিটি এর জন্মলগ্ন তো এখানেই। আমরা তো দেখেছি কয়েকদিন আগে একটা ঘটনা ঘটছিল, একটি ছেলে বিজেপিতে যোগ দিয়েছে বলে তাকে নাটক থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। মনে হয় লেফটের একটা অদ্ভুত একটা, মানে ওরা একটা কিরকম জানি জগতে বিলং করে, ভাবে যে ইন্টেলেকচুয়াল প্রপার্টিটা বোধহয় শুধুমাত্র ওদের আর কি। মানে আমার গ্রামসি পড়বার অধিকার নেই, হ্যাঁ, মানে অনেকটা এরকম হচ্ছে ধারণা, আমার লেনিন পড়বার অধিকার নেই, বিজেপি করে লেনিন পড়ছে আবার। আমার মানে আমার কবিতা, সারা বিশ্বের কবিতা পড়বার আমার কোনো এই নেই। আমার চেসেস্কুকে হারিয়ে কিভাবে এসেছিল দিনেশপুর একমাত্র একটা কবি, কিভাবে কবিতা লিখে চেসেস্কুকে কমিউনিস্ট পার্টিকে বিয়ে করে দিল। হ্যাঁ, একটু একটা কথা বলি, তোমার মাঝখানেই বলছি, তুমি আবার বলো। সেটা হচ্ছে যে তুমি বলছো যে তোমার পড়ার অধিকার নেই, এটা নয়, তোমার পড়ার অধিকার নিশ্চয়ই আছে, তোমার লেনিন পড়ার অধিকার আছে, কিন্তু লেনিন নিয়ে কপচানোর অধিকার তোমার নেই। তার কারণ সেই লোকগুলো ফলো করছে না, তাদের ধরাবো না আমি। তোমরা যেভাবে বিজেপি ধরাচ্ছ, এটা ধরাচ্ছ। প্রশ্ন করলে কেন নেই, আমি তোমাকে উত্তর দিচ্ছি কেন নেই। তুমি শোনো, যে আরএসএস আমাদেরকে একটা মধ্যযুগীয় সংস্কৃতির দিকে নিয়ে যাচ্ছে, যারা মনে করে নারীরা বাচ্চা পয়দা করার জন্য ঘরে থাকা উচিত তাদের, যে আরএসএস মনে করে যে আমাদের দেশটা হচ্ছে গিয়ে কেবলমাত্র হিন্দুদের, সেই আরএসএস এর কথাও বলবে, আবার লেনিনের কথা বলবে। এটা কি না? সেই আরএসএস এর কথা তো আমি এখানে দাঁড়িয়ে বলছি না। বলছো তো তুমি, কোথায় বলছি? আরে
বিজেপি করছে বলে আমার সঙ্গে সঙ্গে আরএসএস এর কথা কেন বলতে হবে? না, কিন্তু অনিকেত দা, আমার প্রশ্ন ছিল ওইখানে। আমাকে তো ভুল করতে হবে। কিন্তু অনিকেত দা, আমার একটা প্রশ্ন আছে। আপনি আমার ঠিক সেই একই প্রশ্ন। বেশ, তাহলে ও অনিন্দ্যদার ক্ষেত্রে পড়ার অধিকার আছে, বলার অধিকার নেই। যারা বলছেন বা যারা বলার অধিকার আছেন বলে মনে বলার করছেন, অধিকার নেই আমি সেটা বলছি না, আমি বলছি লেনিন কপচিয়ে, মানে লেনিন এই শব্দটাতেই তো এই মুশকিল হচ্ছে ভাষা, এই ভাষা সন্ত্রাস, এইটা কিন্তু একটা ইনহেরেন্ট ভায়োলেন্স। আমি বলছি বাংলা রাজনীতিতে এই ভায়োলেন্স ছিল না, কপচিয়ে শব্দের ভিতরে একটা ভায়োলেন্স আছে। শব্দ আমি ঋত্বিক অনেক মানে না সেই ঋত্বিক কোনো আছে, মানে ভায়োলেন্স অস্বীকার করা যাবে না। আমি ঋত্বিকের কপচিয়ে শব্দ শুনিয়ে দেবো ভাই, ভায়োলেন্স। হ্যাঁ ভাই, সাবজেক্টে ভায়োলেন্স যাচ্ছে না। আমার কথা হচ্ছে যে তুমি কথাটা এলো। আমি বারবার যেটা বলার চেষ্টা করছি যে রাজনীতিটা একটা প্রসেসের মধ্যে দিয়ে আসতে হয়। রাজনীতি করতে গেলে আপনাকে আগে গলি চিনতে হবে, আগে তার ব্লক চিনতে হবে, প্রক্রিয়ার মধ্যে দিয়ে নিতে হয়, নয় তো আসেনি তো দিয়ে আসতে হবে। স্লো পাউডার মিলে চলে এলাম রাজনীতিতে। রাজনীতিতে হচ্ছে কোথায় সংস্কৃতি, এটা তো কালচার, এটা তো পলিটিক্যাল স্ট্র্যাটেজি, এটা পলিটিক্যাল স্ট্র্যাটেজি। টিএমসি নিয়ে এসেছে এই কালচার, বিজেপি রাজনীতি টিএমসি নিয়ে এসেছে এই কালচার। আজকে কমব্যাট করতে হবে। একটা গণ আন্দোলনের ইতিহাস আছে, একটা নন্দীগ্রাম আছে, একটা সিঙ্গুর আছে, পাশাপাশি এগুলোও আছে। আমার পাশাপাশি দেবকে নিয়ে আসা, এত সেলিব্রিটি প্রার্থী, তারা সেলিব্রিটি প্রার্থীরা তো আমাদের পার্টিসিপেট করেছিল। ওরা একজনের নাম বলুন না যিনি গণ আন্দোলনের প্রোডাক্ট। আপনি বলুন না, আমরা যাদবপুরের এমপি করেছিলাম, কবি সুমন গান গিয়েছিল, কবি সুমন আমাদের সাথে আছে। প্রার্থী হওয়া কি সবাইকে প্রার্থী করে দেবেন? প্রবলেমটা হলো বিজেপির সঙ্গে আমাদের তফাৎ আছে। না, এখানে কবির সুমনের কথা উঠলো। অনিকেত দা, কবির সুমনের কথা উঠলো। এবার আমার প্রশ্ন সেলিব্রিটি প্রার্থী হিসেবে কবির সুমন রাজনৈতিকভাবে সচেতন না মিমি চক্রবর্তী সচেতন? যাদবপুরের কথা উঠলো তাই কবির সুমন সচেতন, কিন্তু কবি তাহলে কবির সুমন দূরে মিমি চক্রবর্তী প্রার্থী। মানে এটা তো হচ্ছে কি আমার বলবো যথেষ্ট ভেঙ্কি দেখিয়েছে। 89 নম্বর বয়সে রবীন্দ্র ভট্টাচার্য ক্যান্ডিডেট, আর 75 বছর বয়সে আডবাণীবাদ। বিজেপি ধান্দাবাজিটা বুঝুন, বিজেপি সুবিধাবাদী রাজনীতিটা বুঝুন। রাখিদি কিছু বলছেন, রাখিদি প্লিজ। আডবাণীকে বাদ দিলেন বয়সের কারণে, আর দল বানিয়েছেন বলে, দল বদলু বলে। রাখিদি কিছু বলছেন, রাখিদি প্লিজ। আমি একটু শুনি, রাখিদি কথা শুনি, সবাই বুঝে একটু রাখিদি বলুন প্লিজ, রাখিদি বলুন প্লিজ। দাদা একটু ধান্দাবাজ বলার আগে একটু নিজেদের মাননীয়ার পেজের ছবিটা দেখুন। এই দেখুন 10 বছরের উন্নয়ন। আজকে ওনাকে পায়ের ব্যান্ডেজটা একটু আগে অনির্বাণ বলছিল না, কেন বলছো? মমতা ব্যানার্জির পেজ এটা, ঠিক আছে, বলবেন না। মর্ফ ফটো দেখাচ্ছি, উনি উন্নয়ন দেখাচ্ছেন 10 বছর পর। সিম্প্যাথি ভোট, একে আপনারা অন্যদের বলেন, নিজেদেরটা দেখুন আগে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় না, কিন্তু আমার প্রশ্ন সেটা নিয়ে আলোচনা করব না, কিন্তু রাখিদি আমার প্রশ্ন আজকে মমতা বন্দ্যোপাধ্যায় চোট নিয়ে আমার প্রশ্ন না। রাখিদি আমার প্রশ্ন, তৃণমূল বিজেপি দুদলে কি আসলে, রাখিদি আমার প্রশ্ন, তৃণমূল বিজেপি দুদলে কি আসলে নবাগত সমস্যা জেরবার? এই যে আজ এসে কাল নেতা, এটা সামাল দিতে দুজনেরই কিন্তু রীতিমতো কষ্ট হচ্ছে, বোঝা যাচ্ছে, বেরিয়ে পড়ছে। হেস্টিংসে আজকে দেখুন, হেস্টিংসে আমি আসবো রাখিদি, আজকে হেস্টিংসে বিজেপি অফিসের সামনে রীতিমতো এই জায়গাটা জিজ্ঞাসা করতে চাইছি, রাখিদি নবাগত সমস্যা সামাল দেওয়া যাচ্ছে না? তাহলে নবাগত শব্দটা ঠিক নয়। যদি বিজেপিতে নবাগত থাকে, টিএমসি তেও নবাগত আছে, সিপিএম এও নবাগত আছে, ঐশী ঘোষ নেই? Who is ঐশী ঘোষ? আন্দোলন শব্দটা লেখা নেই, যে আন্দোলন করে আসার আন্দোলন না করে আসা এটা লেখা নেই, নবাগত তো লেখা রয়েছে। তো বাজে তর্ক ইন্টেলিজেন্টলি দেখো তুমি ব্যাপারটাকে, শব্দটা দেখতে হবে। এই মুহূর্তে দেখুন, এই মুহূর্তে ছবি দেখাবো, বিজেপি হেস্টিংস দপ্তরের কথা বলছেন। এই মুহূর্তে দেখুন সরাসরি এখনো প্রার্থী নিয়ে বিক্ষোভ চলছে, সেই ছবি দেখুন আমাদের পর্দায়। রিপাবলিক বাংলায় দেখুন, এই মুহূর্তে দেখাবো সেই ছবি, সরাসরি বিজেপির হেস্টিংস দপ্তরে প্রার্থী নিয়ে ক্ষোভ।
দলীয় কর্মীরা এসছেন প্রার্থী বদলের আর্জি নিয়ে, অর্থাৎ যে প্রার্থী দল ঠিক করেছে সে প্রার্থী তাদের পছন্দ না। এটা হচ্ছে পার্টি উইথ দ্য ডিফারেন্স। দেখো অনিন্দ, তোমার পার্টি মুকুল রায়, অর্জুন সিং, শিবপ্রকাশ, দফায় দফায় সকাল থেকে আজকে বিক্ষোভ চলছে এবং বিক্ষোভের মুখে পড়ছেন এই সমস্ত নেতারা। এই ছবিটা বিজেপির রাজ্য দপ্তরের এই ছবিটার দিকেই আমি বারবার প্রশ্ন তোলার চেষ্টা করছি। এই ছবিটাকে সামনে রেখে এই ছবিটার দিকে আমি আঙুল তুলছি। এটা কি যে বিজেপিকে আমরা জানতাম পার্টি উইথ এ ডিফারেন্স বলে, পার্টি উইথ ডিফারেন্স বলে, সেটা কি পার্টি উইথ আ ডিফারেন্স হয়ে গেল? আমাদের প্রতিনিধি পিঙ্কি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। পিঙ্কি, ঠিক কি দাবি যারা হেস্টিংস অফিসের সামনে এই মুহূর্তে বিক্ষোভ দেখাচ্ছেন তাদের? পিঙ্কি, পিঙ্কি শোনা যাচ্ছে? পিঙ্কি শোনা যাচ্ছে? কোনো কারণে যোগাযোগের সমস্যা হচ্ছে। এই দেখুন, যারা বিক্ষোভ দেখাচ্ছিলেন তাদের মধ্যে কয়েকজন একটা অংশ বসে পড়লেন। পার্টি উইথ ডিফারেন্স কি এখন পার্টি উইথ আ ডিফারেন্স? তার কারণ প্রত্যেকটি কেন্দ্রেই প্রায় প্রার্থী ঘোষণার পর এমন ঘটনা ঘটছে। উত্তরপাড়ার ঘটনা আমরা দেখেছি, সেখানে তৃণমূল থেকে আগত প্রবীর ঘোষাল প্রার্থী হওয়াতে আপত্তি, কিন্তু অন্যান্য কেন্দ্রেও একই রকম সমস্যার সম্মুখীন হচ্ছেন বিজেপি নেতৃত্ব এবং সার্বিকভাবেই যেন একটা কর্মী বিক্ষোভের মুখে পড়ছেন তারা, যে ছবিটা এই মুহূর্তে হেস্টিংস অফিসের সামনে আমরা দেখতে পাচ্ছি। প্রার্থী নিয়ে বিজেপি কর্মীদের বিক্ষোভ, দলের ইলেকশন ওয়ার রুম হেস্টিংস অফিস, তার সামনে দাঁড়িয়ে। পিঙ্কি শোনা যাচ্ছে? পিঙ্কি ঠিক কি দাবিতে এই বিক্ষোভ, কি বলছেন এরা? দাদা বলছি, আপনাদের মূলত অভিযোগ কি? আপনারা কেন রায়দিঘি 134 নম্বর বিধানসভা যত দুর্নীতিগ্রস্ত মাফিয়া ডন শান্তনু বাপুলি, আমরা প্রার্থী হিসাবে মানছি না, মানব না। আমাদের 288টা বুথ আছে, বুথের প্রতিটা সভাপতি, 6টা মন্ডল সভাপতি, কনভেনার, কো কনভেনার, আমরা ওনাকে কেউ হচ্ছে চিনি না, জানি না। শান্তনু বাপুলি উনি এখনো পর্যন্ত বিজেপিতে জয়েন করেনি। বিজেপি নীতি আদর্শের কথা বলে, এই বিজেপির যদি নীতি আদর্শ হলো, যে ব্যক্তি জয়েন করলো না তিনি কি করে বিজেপি থেকে হচ্ছে পদপ্রার্থী হলেন? আমরা ওই 134 রায়দিঘি বিধানসভার 6টা মন্ডল সভাপতি, 75টা শক্তি প্রমুখ এবং 288 আমরা শান্তনু বাবুকে চাই না। আমরা রায়দিঘির ভূমিপুত্র যে কোনো একজন বিজেপির কার্যকর্তা হলে আমরা মেনে নেব। আমাদের এই দাবি না মানলে আমরা দুদিন আগে ওই শান্তনু বাবুলি ম্যাডাম শুনুন, দুদিন আগে শান্তনু বাবুলু আমাদের ছেলেদের মিথ্যে কেস, মিথ্যে মানহানির মামলা দিয়ে, আমরা সব বিজেপি করি, তৃণমূলে ছিলেন। এখানে যেদিন প্রার্থী ঘোষণা হয় তার দুদিন আগে উনি ওনার ঘরে তো দেখা যায়নি, উনি আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগও দেয়নি, আমার কার নাম, ওনার নাম শান্তনু রঞ্জন বাবুলি, শান্তনু বাবুলি। আপনাদের অভিযোগ যে তারা নিয়ে এখনো পর্যন্ত বিজেপিতে জয়েনই করেননি, বিজেপির ফ্ল্যাগ হাতে ধরেনি, আমাদের ছেলেদের মিথ্যাভাবে মেরে ধরে কত টাকা খেয়েছে বিজেপির প্রার্থী হলো, বিজেপি সরকার জবাব দিতে হবে। আপনারা কাকে চাইছেন? আমাদের ভূমিপুত্র 134 বিধানসভা, রায়দিঘি বিধানসভার ভূমিপুত্র যে হবে আমরা মেনে নেব। দেখুন ম্যাডাম, ইনি কতক্ষণ ছিলেন তৃণমূল, আমাদের বিজেপিতে জয়েন করেনি, তিনি তৃণমূলে জয়েন করে বসে আছে এখানটায়, বিজেপি ঝান্ডা ধরেন, টিকিট পেয়ে গেছে। বিজেপি কি তাহলে পক্ষপাতিত্ব করছে বলছেন? হ্যাঁ, আমরা প্রার্থী বদল চাই। আপনারা কাকে চান? ম্যাডাম, আমাদের মণ্ডলের যত
যে হবে আমরা তাকে মেনে নেব। শান্তনুবাবুলি যে রয়েছে অযোগ্য লোক, অযোগ্য তারা আমরা কেস খেয়েছি, আমরা কেস খেয়েছি। গরিব মানুষ আছে, ও এখন তৃণমূলের ব্যানার চেপে গেছে, কি করে প্রাপ্তি হয় এটা আমার জিজ্ঞাসা। আমাদের বাড়ির মেয়েরা কেউ সুরক্ষিত নয় না, আমরা রাজনীতির লোক, আমাদের বাড়ির ভূমিপুত্র যে হবে শান্তনু বাবুলিকে আমরা কেউ চাচ্ছি না। আমরা চাই রাজদিঘি বিধানসভা আমাদের ভূমিপুত্র একজন দাঁড়াক, আমরা সেটা মেনে নেবো। আমাদের বাড়ির মেয়েরা কেউ আহত পর্যন্ত সুরক্ষিত নয়, ওরা রাতের অন্ধকারে আমাদের বিয়ে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে আমরা ভালো ভালো ছেলেরা ওই শান্তনু বাবুলির জন্য কেস খেয়ে বসে আছি। আমাদের বিনা কারণে বিনা অপরাধ ওনার দলে আমরা জয়েন করি, শুধু বিজেপি করার অপরাধ। যে বিক্ষুব্ধ যারা বিজেপি কর্মী রয়েছে তাদের মধ্যে ক্ষোভ বাড়ছে। তারা বলছে যিনি শান্তনু সাপুলি, যিনি রায়দিঘি থেকে ইতিমধ্যে দাঁড়িয়েছেন, তিনি এখনো পর্যন্ত বিজেপির ঝান্ডা হাতেই নেননি। তিনি কি করে রাজনীতিতে আসতে পারেন? একেবারে পিঙ্কি, বুঝতে পেরেছি। আমি একেবারে সরাসরি আসবো অনিন্দ্যতার কাছে। অনিন্দ্যতা, এই মুহূর্তে আমি যা দেখছি 5টা রথ বেরিয়েছিল আপনাদের, একটা রথ ছিল নবদ্বীপ থেকে। এই মুহূর্তে বিজেপির ভিতরে আমি যা বুঝতে পারছি প্রার্থী পদ দেওয়ানে রীতিমতো নবদ্বীপের হাওয়া। তা বলে কি প্রেম দেব? নবদ্বীপের হাওয়া প্রার্থী পদ দেওয়া নেই বিজেপি, মানে বুঝলাম না। তা বলে কি প্রেম দেব না যদি মারি কলসির কানা নেশার ঝোঁকে। যে যিনি আপনাদের কর্মীদেরকে তৃণমূল কংগ্রেসে না যাওয়ার জন্য দিনের পর দিন মামলা দিয়েছেন, 2 দিন আগে আপনাদের দলে এসেছেন, তিনি প্রার্থী, আর সেই কর্মীরা এখন হাউ হুতাশ করছেন কার বিরুদ্ধে লড়লাম আর কে আমাদের প্রার্থী। হ্যাঁ ঠিক আছে, এটা ওদের জেনুইন, সমস্যাটা জেনুইন, এটা নিয়ে অস্বীকার করে বোকার মতন আমি তর্ক করবো না। খালি আমি যেটা বলছি, এটা যাদের কাছে গেছেন, যে উদ্দেশ্যে গেছেন আর কি, আমার ধারণা যে বিজেপিতে এখনো সেই ডিসিপ্লিন আছে। এবং কারণ যেহেতু পার্টিটা খুব সাধারণ মানুষদের নিয়েই আর কি, শুধুমাত্র কয়েকজন সত্যবাপুলিদের নিয়ে তো নয়, এই মানুষগুলো প্রত্যেকটা মানুষকে ভোটের জন্য দরকার আছে, এবং এই মানুষগুলি হচ্ছে আসল মানুষ, এবং এই মানুষ থেকেই কিন্তু বাংলা। আসল বাংলা বলতে কিন্তু এই মানুষগুলো, একটা দুটো সত্যবাপুলি, একটা দুটো, হ্যাঁ বামফ্রন্টের সঙ্গে এরকম মানুষ নেই, না না, সবার সাথেই আছে। নির্দিষ্ট কোনো নেতা নাম করছেন না, যে পার্টিতেই থাকুন। আমি অনিন্দ্যতা একটা দিকে দৃষ্টি আকর্ষণ করছি, অনিকেতদা একটা দিকে দৃষ্টি আকর্ষণ করছি, নির্দিষ্ট কোনো নেতার নাম করছেন না, কিন্তু এরা প্রত্যেকেই বলছেন আমাদের মধ্যে, বললেন যে আমাদের মধ্যে যে কাউকে যারা বিজেপি করে এসছে এতদিন তাকে প্রার্থী করলে আমরা নির্দিষ্ট কোনো নেতার নাম নেই। বলেছে টাকা নিয়ে প্রার্থী করা হয়েছে। আমি রাখি দেখি প্লিজ রাখি প্লিজ রাখি দে টাকা নিয়ে প্রার্থী করে দিয়েছে। আরে এই লোকগুলো তো বলেন ভালো লোক, তারা বলছে টাকা নিয়ে প্রার্থী না হবে। 2011-তে বামফ্রন্টের 34 বছরের শাসন ভেঙে টিএমসি তৈরি হচ্ছে, টিএমসি ক্যান্ডিডেট দিচ্ছে, কোথাও কিন্তু এরকম নয়, 2-1টা বাদ দিলে কোথাও কিন্তু এরকম নয় যেখানে সিপিএম এর লোককেই তুলে এনে প্রার্থী করতে হচ্ছে। এটা কিন্তু এইবারে যারা পরিবর্তন চাইছেন তারা করছেন। একটা জিনিস খুব পরিষ্কার, যে এবারে বামফ্রন্টের যে ক্যান্ডিডেট দেওয়া হয়েছে, বিশেষ করে সিপিএম এর যে ক্যান্ডিডেট দেওয়া হয়েছে, তাদের রাজনৈতিকভাবে তাদের বিরোধিতা থাকলেও তাদের ক্যান্ডিডেট অনেক স্বচ্ছ, অনেক রাজনৈতিকভাবে পরিপক্ক। কিন্তু এবারে বিজেপির থেকে যাদেরকে দাঁড় করানো হয়েছে, যারা এখনো পর্যন্ত নাম এসছে, না রাজনীতি না কোনো জায়গায় তাদের কোনো নীতি তাদের নেই। আমি রাখি দেখেছি, রাখি দে আমি বলছি, রাখি দে প্লিজ, বামফ্রন্ট তো 43 রাখি দে প্লিজ ছিল, ফলে তাদের তো একটা সাংগঠনিক জায়গা, রাখি দেখেছি, রাখি দে বিজেপি তো সবে এলো তো পশ্চিমবঙ্গে। এই বিক্ষোভের ছবিটা দেখার পর কি মনে হচ্ছে বিজেপি প্রার্থী যেভাবে চয়েস করা হচ্ছে, ঠিক আছে, খুব ইন্টারেস্টিং। দেখুন রাখিদি, আজকে এই রাগিদিঘিরই বিধায়ক দেবশ্রী রায় তিনি দল ছাড়লেন, কিন্তু তৃণমূল কংগ্রেসকে এটা নিয়ে বিজেপি কোন ঠাসা করবে কি, বরঞ্চ ঘর সামলাতে ব্যস্ত, কারণ ওই রায়দিঘিতেই টিকিট দেওয়া নিয়ে দলের হেস্টিংস অফিসের সামনে কোন্দল। টাকা নিয়ে প্রার্থী দেওয়া হয়েছে বলেছে। এখানে একটা কথা বলি, তুমি একটু আগে বললে না বিজেপি ইজ আ পার্টি উইথ আ ডিফারেন্স, ইজ ইট সো? ইয়েস, বিকজ ইট ইজ আ পার্টি উইথ আ ডিফারেন্স, সেই জন্যই কিন্তু ডেমোক্রেটিক ওয়েতে আমাদের লোকেদের ওই সৎ সাহসটা আছে, তারা গিয়ে ওখানে প্রোটেস্ট করছে। এই ডেমোক্রেটিক ওয়েতে প্রোটেস্ট কখনো বাজপেয়ী বা লালকৃষ্ণ আদবানি বা এর আগেও নরেন্দ্র মোদী, অমিত শাহ জমানত অন্যান্য রাজ্যে দেখিনি। আমরা জানতাম এরকম ভাবে প্রোটেস্ট হচ্ছে মানে বিজেপি ছাড়া অন্য কোনো দক্ষিণপন্থী দলের পার্টি অফিসের সামনে এটা হতে পারে, বিজেপির পার্টি অফিসের সামনে হতে পারে। তার মানে ডেমোক্রেটিক অধিকার আছে তাদের, প্রোটেস্ট করার অধিকার দেয়। এটা কিন্তু টাকাভাবে দেখতে হবে। পশ্চিমবঙ্গে বিজেপি মমতা ব্যানার্জির পার্টির মতো নয় যে কয়লা চোর জেনেও তার সাথে হাঁটছে রাস্তায়,
আর কোকেন নিয়ে এই যে কর্মীরা বলছেন কোকেন নিয়ে ধরা পড়েছেন, কোকেন নিয়ে আপনারা ধরা পড়েছেন, কোকেন নিয়ে ভারত মাতা কি জয়, এক হাতে কোকেন আর একে ভারত মাতা কি জয়, কোকেন নিয়ে ভারত মাতা কি জয় বললেন আপনারাই। ভারতবর্ষেই প্রথম দেখা গেল বিজেপি কোকেন নিয়ে ধরা পড়ে ভারত মাতা কি জয় বলছে। এর থেকে লজ্জা আর কিছু হতে পারে না। যারা ধর্ষকদের নিয়ে মিছিল করে, যারা ধর্ষকদের ছেড়ে দেবার জন্য মিছিল করে, বিজেপির ঝান্ডা হাতে মিছিল করছে তাদের ছেড়ে দেবার জন্য। আরে আমি বলছি মিছিল আছে তো, আছে তো, আছে তো, একা নেই, আছে হতে পারে না, সিপিএম এ নেই, নিশ্চয়ই করেছে, নিশ্চয়ই করেছে। শ্রমিক ভট্টাচার্য আছেন ফোনে এই মুহূর্তে। এক মিনিট এই মুহূর্তে বিজেপি মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য আমাদের সঙ্গে ফোনে রয়েছেন। শ্রমিকবাবু, আপনাকে স্বাগত রিপাবলিক বাংলায়। যে বিক্ষোভের ছবিটা হেস্টিংস অফিসের সামনে আমরা দেখছি এবং সেই বিক্ষোভের যে আসল কথাটা, যে কারণে তারা বিক্ষোভ দেখাচ্ছেন, কর্মীরা যা বললেন আমাদের ক্যামেরার সামনে, সেটা কি কোনোভাবে আপনাদেরকে অস্বস্তিতে ফেলছে শ্রমিকবাবু? দেখুন, বিজেপির মতো একটা রাজনৈতিক দলের অফিসের বাইরে এই বিক্ষোভ, বিজেপির পতাকা হাতে নিয়ে বিক্ষোভ, এই দৃশ্য কাঙ্ক্ষিত নয়, এটা অনভিপ্রেত এবং দুর্ভাগ্যজনক। একই সঙ্গে মনে রাখতে হবে, একটা দল রাতারাতি তার একটা বিপুল সংখ্যক কলেবর বৃদ্ধি হয়েছে এবং সমাজের বিভিন্ন স্তরের মানুষ, বিভিন্ন দলের মানুষ এই দলে যোগ দিচ্ছেন এই আশা নিয়ে যে 44 বছর পর কেন্দ্রে এবং রাজ্যে একই দলের সরকার তৈরি হতে চলেছে। কেন্দ্রের বঞ্চনা, বৈমাতৃসুলভ আচরণ, কেন্দ্র রাজ্য সংঘর্ষ, এগুলো এই প্রজন্মের মানুষ চাইছেন না। তারা এর থেকে মুক্তি পেতে চান, এ রাজ্যে উন্নয়ন চান, কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি চান। সেখানে প্রার্থী তালিকা ঘোষণা করতে গিয়ে দু একটি অ্যাবারেশন, বিচ্যুতিটাও না হওয়ার কথা হয়েছে। সেখানে কিছু মানুষের রাগ ও আবেগের থেকে তারাই কাজ করছেন। তবে কথাবার্তা চলছে, ওটা একদিনের মধ্যে এই সমস্যার সমাধান হয়ে যাবে। দল নিশ্চিত সিদ্ধান্ত নেবে, পার্টি ঐক্যবদ্ধভাবে নির্বাচনে লড়বে। এই নির্বাচন মানুষ লড়ছে, মামাটি মানুষ লড়ছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। মানুষের নিশ্চিতভাবে অবশ্যই আমাদের স্টুডিওতে আছেন শ্রমিক, আপনাকে প্রশ্ন করতে চান। শ্রমিক বাবু, একটা কথা বলছি, আপনি যে বললেন না 43 বছর পরে কেন্দ্র আর রাজ্যে এক সরকার, বিশ্বনাথ প্রতাপ সিং আর সিপিএম বন্ধু সরকার ছিল। সিপিএম আর বিশ্বনাথ প্রতাপ সিং তো বন্ধু সরকার ছিল, কংগ্রেস আর সিপিএম একসঙ্গে ওরা জোটে ছিল। তাহলে আবার এটা নতুন করে আপনি বলছেন কি করে? যখন কেন্দ্রে সেটা না 44 বছর বলেছেন, 44 বছরের মধ্যে আমি এই বছরগুলো উল্লেখ করলাম। বিশ্বনাথ প্রতাপ সিং বন্ধু প্রধানমন্ত্রী ছিলেন, ইউপিএ 2 এর সঙ্গে তো তৃণমূল ছিল, ইউপিএ 2 এর সঙ্গে তো তৃণমূল ছিল। না, আরে ত্রিপুরাতে শ্রমিকবাবু উত্তরটা শুনি প্লিজ। শ্রমিকবাবু প্লিজ। শ্রমিক একটা প্রশ্ন, শ্রমিক আমি অনিকেত কথা বলছিলাম, একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে ত্রিপুরাতে বিজেপি সরকার রয়েছে, কেন্দ্রে বিজেপি সরকার রয়েছে। 4 বছর আগে তোমাদের ওখানে বলা হয়েছিল 7ম পে কমিশন হবে, আজ পর্যন্ত সেখানে 7ম পে কমিশন হলো না কেন বলো? এটা পার্টির ত্রিপুরায় কি হচ্ছে না হচ্ছে সেটা বলার এখতিয়ার আমার নেই। মানে জবাবটা জানা আছে কি? আমার জবাবটা জানা থাকলেও জবাব দেওয়ার অধিকার আমার নেই। আর বন্ধু প্রধানমন্ত্রীটা আমি বৈশ্বনাথ বলছিলাম শ্রমিক, বন্ধু বিশ্বনাথ প্রতাপ সিং যে বন্ধু প্রধানমন্ত্রী ছিল আর সিপিএম এখানে তাদের সরকার ছিল, তাহলে 43 বছরের প্রথম ডবল ইঞ্জিন বলছো, এই কথাটা তো কোনো মানেই হচ্ছে না। আমি বলছি না, বিশ্বনাথ প্রতাপ দল আর সিপিএম একটা পার্টি, একই দল। বামপন্থীদের অনেকেই নিজেদের বন্ধু বলেছে এবং বামপন্থীদের সঙ্গে কংগ্রেসীদের বন্ধুত্বের কারণেই পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের জন্ম হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেস ভেঙে তৃণমূল কংগ্রেস তৈরি করেছেন বিজেপিকে সঙ্গে নিয়ে। সুতরাং এটা সম্পূর্ণ প্রাসঙ্গিক বিষয়। শ্রমিকবাবু আপাতত আপনার কাছে আমার শেষ প্রশ্ন। শ্রমিকবাবু, আপনি ইতিমধ্যেই বলেছেন, আপাতত শেষ প্রশ্ন, আপনি ইতিমধ্যেই বলেছেন অনভিপ্রেত, কিন্তু আমার প্রশ্ন, যে মানুষগুলি এত দূর বয়ে রায়দিঘির কেন্দ্রে তাদের প্রার্থী পছন্দ হয়নি এবং তারা বলছেন এখনো পর্যন্ত বিজেপিতে সদস্যপদ নেননি এমন মানুষকে প্রার্থী করা হয়েছে, যার ফেসবুক পেজে এখনো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে, দলীয় প্রতীকের সঙ্গে তার ছবি, এটা কি শুধুমাত্র অনভিপ্রেত নয়, এটাকে একই সঙ্গে আমি বলবো বিজেপির প্রার্থী তালিকা বাছাই নিয়ে বা তার পদ্ধতি নিয়েই প্রশ্ন তুলে দিচ্ছে না? দলের সদস্য নয়, সমাজের এমন পার্টি এনে করতে পারে, সাংগঠনিক পদ দেয় না, নির্দিষ্ট নিয়ম আছে। প্রার্থী আর পার্টির পদ একদিন নয়, পার্টির
এক জিনিস নয়, তবে বাড়ানোর ক্ষেত্রে জায়গায় বিশেষ সিদ্ধান্ত গ্রহণ করে সেই সিদ্ধান্ত হয়তো কারণ যেভাবে বিক্ষোভ এই বিক্ষোভ প্রশমিত মধ্যে আলাপ আলোচনা কোনো কারণে যোগাযোগ সমস্যা হচ্ছে সমীবাবু সমীবাবু আপাতত ধন্যবাদ। রাহুল সিনহা কেন্দ্রীয় সচিব বিজেপির আমাদের সঙ্গে রয়েছেন, কথা বলবো রাহুলবাবুর সঙ্গে। রাহুলবাবু স্বাগত আপনাকে রিপাবলিক বাংলায়। রাহুলবাবু, যে ছবিটা আমরা হেস্টিংস অফিসের সামনে দেখছি, দল হিসেবে বিজেপির মতো শৃঙ্খলাপরায়ণ দলের পার্টি অফিসের সামনে এমন ছবি কি অভিপ্রেত? না না, দেখুন ব্যাপার হচ্ছে যে বিজেপিতে প্রচুর লোক এখন নতুন করে এসেছে, সেই কারণে তারা এখনো বিধান, বিজেপির রীতিনীতি, বিজেপির আগের সিস্টেমের সাথে এখনো সম্পৃক্ত হতে পারেনি। সেই কারণে কোথাও কোথাও গুরুতর রাহুল বাবু, তারা অভিযোগ করছেন তৃণমূল কংগ্রেসের থেকে যিনি দুদিন আগে তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছেন তিনি আপনাদের দলে এবার রায়দিঘির প্রার্থী। না না না, আমি কোনো এক জায়গার কথা বলছি না, আমি সামগ্রিক ভাবে বলছি। এটা একটা প্রাথমিক প্রতিক্রিয়া যেটা আছে সেটা হচ্ছে। অনেক ধন্যবাদ রাহুল বাবু আমাদের সঙ্গে কথা বলবার জন্য। রাহুল সিনহা কেন্দ্রীয় সচিব আমাদের সঙ্গে ছিলেন। আমার সঙ্গে উপস্থিত চারজন অতিথিকে আপাতত ধন্যবাদ দিতে হচ্ছে। অনির্বাণের অগ্নিবাণের সময় শেষ হলো, কিন্তু এই প্রার্থী বাছাই নিয়ে আর বিশেষ করে সেলিব্রিটি প্রার্থীদের নিয়ে